আমাদের ব্যাপারে পরিষদের ছোটনি বাড়া চাই না। আজকের এই ভূল দিবস অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, আমাদের সিধু কানু বিরসা বিশ্ববিদ্যালয়ের কর্মসচিব শ্রদ্ধেয় নচিকেতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, আমাদের পরীক্ষা নিয়ামক অর্থাৎ কন্ট্রোলার অফ এক্সাম ডক্টর রাজকুমার মন্ডল মহাশয়, বিশিষ্ট সাহিত্যিক, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত সান্তালী লেখক লক্ষ্মীনারায়ণ হাসদা মহাশয়, কর্নেল ইউনিভার্সিটি থেকে আগত আমাদের প্রধান অতিথি অধ্যাপক এবং ডিন শ্রদ্ধেয় শ্যামাপদ মন্ডল মহাশয়, অ্যানথ্রোপোলজি এবং সান্তালী বিভাগের সমস্ত অধ্যাপক অধ্যাপিকাবৃন্দ, শিক্ষাকর্মীবৃন্দ এবং স্নেহধন্য ছাত্রছাত্রীবৃন্দ, প্রত্যেককেই যথাযোগ্য স্থানে আমার আন্তরিক শ্রদ্ধা, নমস্কার এবং শুভেচ্ছা জানাই। আমরা সবাই জানি আজ 30শে জুন ভূল দিবস। ভারতবর্ষের বিভিন্ন প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ এবং বিভিন্ন যে সমস্ত বড় সংগঠনগুলো রয়েছে সেখানে ভূল দিবস অত্যন্ত পবিত্রতার সঙ্গে, অত্যন্ত মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। কারণ আজকের এই দিনটিতেই আজ থেকে 164 বছর আগে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সর্বপ্রথম ভারতবর্ষে বিদ্রোহের ডাক দিয়েছিলেন সিধু কানু চাঁদ ভৈরব। যারা জমিদার, জোরদার এবং যারা সুৎখোর মহাজন এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদকে উৎখাত করে স্বপ্ন দেখেছিল এক স্বাধীন খেরোয়াল রাজ প্রতিষ্ঠা করা, আজকের এই পবিত্র দিনটিতেই ভগ্নাডিহির মাঠে 10,000 আদিবাসী সম্প্রদায়ের মানুষ, সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সমবেত হয়ে জড়ো হয়ে ডাক দিয়েছিল বলে এবং সিধু ঘোষণা করেছিল বিলাঙ্গন কালো কাটাতে। তাই আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন এবং কেবলমাত্র আদিবাসী ভাই বোন বা সাঁওতাল ভাই বোনের কাছে নয়, সমগ্র ভারতবাসীর কাছে এক গর্বের দিন। কারণ আজকের দিনেই প্রথম কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে গর্জে উঠেছিল সাঁওতাল সম্প্রদায়ের মানুষ, আমাদের ভাইরা। আজকের এই ভূল দিবসের অনুষ্ঠানে আমাদের বিশিষ্ট ব্যক্তিরা, আমাদের যারা রয়েছেন এখানে, সিধু কানু বিরসা ইউনিভার্সিটির শ্রদ্ধেয় অধ্যাপক বৃন্দরা অনেক বক্তব্য রাখলেন। আমি খুব সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব। প্রথমে যে বিষয়টা বলার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করছি, সেটা হচ্ছে বাবা সাহেব আম্বেদকর একটা খুব ভালো কথা বলেছিলেন, যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি কখনো ইতিহাস তৈরি করতে পারে না। যাহার জাতি আয়ান নাগাম পায় বাড়ায়া উনি জাতি কিসকালকে আয়ান আগাম পায় পেয়া খায় না। ইনার খাতির আমাদেরকে আগে একটুখানি ইতিহাস চর্চার প্রয়োজন রয়েছে। আমাদের পুরনো যুগের সেই প্রেক্ষাপট 1855 সাল 30শে জুন ভগ্নাডিহির মাঠে একটু ফিরে যেতে হবে। আমরা যদি দেখি, আমরা ইতিহাসে পড়েছি, এখন তো পেপার, মিডিয়া, ইন্টারনেটের যুগ, একটুখানি ক্লিক করলে সমস্ত তথ্য আমাদের হাতে দিতে হয়েছে। আমরা জানি যে 1793 সালে যখন ওই লর্ড কর্নওয়ালিস কর্তৃক যখন চিরস্থায়ী বন্দোবস্ত কার্যকর হলো, তখন সমস্ত জমি এবং ভূমির মালিক জমিদার শ্রেণীরা হয়ে গেল। এবং এই যে যেটাকে বলছে দামি ইউকো, যেখানে সমস্ত সাঁওতাল সম্প্রদায়ের মানুষরা জড়ো হয়েছিল, সমস্ত জঙ্গল, সমস্ত গাছ মানে আগাছা, এগুলোকে পাহাড়, সমস্ত মাটি, এগুলোকে শ্রম দিয়ে সরিয়ে নিজের শক্ত কালো হাত দিয়ে সেটাকে উর্বর একটা জমিতে পরিণত করলো। সেখানে যখন তারা শান্তিতে বসবাস শুরু করলো, তখন কিন্তু একদল শকুনের আবির্ভাব করেছিল। কেবলমাত্র ব্রিটিশ সরকারই নয়, তার পাশাপাশি হাজির হয়েছিল জোরদার, জমিদার, সুৎখোর মহাজনেরা, যারা শান্তিপ্রিয়, নির্ভয় সাঁওতাল সম্প্রদায়ের মানুষকে বিভিন্ন ভাবে অত্যাচার করছিল, নিপীড়ন করছিল, শোষণ করছিল। আমরা যদি এই সাঁওতাল বিদ্রোহের যদি কারণগুলো একটু অনুসন্ধান করি, তাহলে দেখব যে মূল বিষয়গুলোর জন্য ভারতবর্ষের সবচেয়ে আদিমতম যে অধিবাসী
সেই সাঁওতাল সম্প্রদায়ের মানুষ যারা কিনা নিরীহ, যারা একসঙ্গে বসবাস করতে ভালোবাসে, অন্যান্য জাতি গোষ্ঠীর সঙ্গে কোনো রকমের কোনো বিরোধ, কোনো ধরনের হিংসা বা বিদ্বেষের মধ্যে জড়াতে চায় না, যারা চিরকালই ওই সভ্য সমাজ থেকে দূরে বনে জঙ্গলে একাকিত্বে বসবাস করতে পছন্দ করে, তারা হঠাৎ করে হাতিয়ার কেন তুলে দিত? আমরা এই কারণ যদি অনুসন্ধান করি, তাহলে যে কারণগুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে, একটুখানি তার পর্যালোচনার প্রয়োজন রয়েছে। যে জোরদার জমিদার, যারা জমির মালিক হলো, তারা ব্রিটিশদেরকে কর দিত এবং করের বিনিময়ে তারা কিন্তু সেই সমস্ত জমি, অর্থাৎ যে জমিগুলো আদিবাসী চাষ করছে বা সমস্ত মানুষরা চাষ করছে, অন্যান্য সম্প্রদায়েরও, সেই জমিগুলোর কাছ থেকে তারা খাজনা আদায় শুরু করলো। এত বেশি পরিমাণ খাজনা তারা আদায় করতে শুরু করলো, যেটা সহ্য সীমার বাইরে চলে এসেছিল। নিরীহ সাঁওতালরা প্রথম দিকে কিন্তু খাজনা দিয়েছে, দেয়নি এরকম নয়। আমরা ইতিহাসের তথ্যগুলো ঘেঁটে দেখি, তাহলে দেখবো কেবলমাত্র 1836 সালেই, যেখানে মাত্র 2611 টাকা খাজনা আদায় করা হচ্ছে বাৎসরিক 40টা গ্রামকে মিলিয়ে, সেখানে 1854 সালে 58,033 টাকা করা হলো বাৎসরিক খাজনার পরিমাণ। কি ভয়ানক একটা অত্যাচার যে এত পরিমাণ খাজনা আদায় করতে হবে, খাজনা তুলতে হবে। দ্বিতীয়ত, সেখানে যে মহাজন যারা রয়েছে, তারা এমন ভাবে ওই দরিদ্র সাঁওতাল সম্প্রদায়ের মানুষদেরকে তারা বিভিন্ন ভাবে মানে ঋণ দিতে শুরু করলো এবং সেটা চক্রবৃদ্ধি হারে তারা সুদ আদায় করতে শুরু করলো। আর সেই সুদ না পূরণ করার ফলে সেই আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের সমস্ত পরিবারকে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে সেই সুদখোর মহাজনের বাড়িতে কৃতদাসের মতো খাটতে হতো। এই সময় দীপু ব্যবসায়ী যারা রয়েছে, দীপু অর্থ হচ্ছে যারা বহিরাগত, দীপু মানে সমস্ত বাঙালি দখল নয়। এই দীপুরা তারা যখন ব্যবসা শুরু করলো, সেখানে তারা বিভিন্নভাবে ঠকাতে শুরু করলো এই দরিদ্র সাঁওতাল সম্প্রদায়ের মানুষদেরকে। অদ্ভুত একটা ব্যাপার ছিল, যারা ইতিহাসে ছাত্র তারা তো জানেনি, যে সেখানে বাটখারার একটা অদ্ভুত একটা ব্যাপার ছিল। একটা বাটখারার নাম ছিল কেনারাম, একটা বাটখারার নাম ছিল বেচারাম। যখন কেনা হতো তখন আলাদা বাটখারা, যখন দেওয়া হতো তখন আলাদা বাটখারা। এবং সেখানে সেই যে সাঁওতাল করতো, বাবু 20 বল 20 আর ঘটনা। এই সময় যে পুলিশ ম্যাজিস্ট্রেট যারা ছিল, যাদের উপর দায়িত্ব ছিল সেই দামির উপর সমস্ত অঞ্চলের অধিবাসীদের মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, তাদেরকে সুষ্ঠু সুবিচার প্রদান করা, সেখানে দেখা গেল পুলিশ ম্যাজিস্ট্রেটরা ভীষণভাবে উদাসীন। এবং ভাগলপুরে জেলা ম্যাজিস্ট্রেটের দরবার বসে, সেখানে বিচার হয়। সেই দামির থেকে সেটা অনেক দূরে, সেখানে গিয়ে সঠিক বিচার পাওয়ার আশা দরিদ্র সাঁওতাল অধিবাসীদের মধ্যে একদম ক্ষীণ থেকে ক্ষীণ করেছিল। আর এই সময় লুপ লাইন রেলপথ, যেটা বর্ধমান থেকে পশ্চিম বারবড়া পর্যন্ত যে লুপ লাইন রেলপথের মানে স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হলো, সে সময় কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে বাধ্যতামূলক ভাবে বেকার শ্রম দিয়ে সেখানে কিন্তু রেল লাইন বসানোর কাজে নিযুক্ত করা হয়েছিল। শুধু রেল লাইন কাজই নয়, যে সমস্ত নারীরা সেখানে, আমাদের সাঁওতাল সম্প্রদায়ের মেয়েরা সেখানে কাজ করতো, তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হতো, তাদের বিভিন্ন ধরনের তাদের মানসিক শারীরিক মর্যাদাহানিকর আচরণ করা হতো, যেগুলো সাঁওতাল সম্প্রদায়ের মানুষদের মধ্যে বিক্ষোভের সূচনা। আর সবচেয়ে মুখ্য যে কারণ সাঁওতাল বিদ্রোহের যেটা জানার প্রয়োজন রয়েছে, যে আমাদের সাঁওতাল অত্যন্ত সুসভ্য জাতি, তারা শিক্ষা দীক্ষার পিছিয়ে পড়তে পারে, কিন্তু তাদের সামাজিক কাঠামো এত মজবুত ভাবা যায় না। হাজার বছর ধরে তারা আছে মাঝি মাপাজি, মাঝি পারগানা সিস্টেমের মধ্যে। যারা সাঁওতাল সম্প্রদায়ের ছেলে মেয়ে আছো, তোমরা সবাই জানো যে মাঝি পারগানা যা সিস্টেম কানা, ওই সিস্টেম তালাতে কিন্তু আমাদের সাঁওতাল সম্প্রদায় আদিকাল থেকে আজ পর্যন্ত বর্তমানেও কিন্তু এরা কিন্তু পরিচালিত এবং নিয়োজিত হয়। আমাদের সমাজে একজন যত বড় প্রফেসর হোক, যত বড় ডাক্তার হোক বা যত বড় উকিল হোক, যখন মাঝি বাবা যখন আসে, যখন পারগানা বাবা যখন আসে, তখন ওই চেয়ারটা মাঝি বাবার জন্য, ওই চেয়ারটা পারগানা বাবার জন্য। সেই সম্মান আজ থেকে 1000 বছর আগে ছিল, এখন আছে। সেই মাঝি মনে হয় যারা মাঝি পারগানার মানে দায়িত্বে ছিলেন, যারা পুরো গ্রামটাকে, যারা দেশটাকে পরিচালনা করতো, সমাজকে পরিচালনা করতো, রায় রীত নিয়ম নেমাচার সমস্ত কিছু যারা নির্ধারণ করতো, সেই মাঝি বাবাদেরকে, সেই পারগানা বাবাদেরকে নির্মমভাবে অত্যাচার করা হতো, হেনস্থা করা হতো। এখানে বিশেষ করে যেমন গর্ভু মাঝি, লসিপুরের বীর সিং মাঝি, শ্রীন্দ্রের কৈলাস পারানিক, যাদের উপর পারানিক মানে যে পুজো অর্চনা করে, তাদেরকে জুতো পেটা করা হয়েছিল সাঁওতাল সমস্ত মানুষজনের সামনে। প্রত্যক্ষ কারণ যেমন 1857 সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এনফিল্ড রাইফেল, ঠিক তেমনি সাঁওতাল বিদ্রোহের প্রত্যক্ষ কারণ ছিল এই মাঝি মাপাজি মরে হওয়ার আর পারগানাকে লেভেল রকম তাদের অসম্মান করা ও মর্যাদা করা। মনের বিদ্রোহে যে ক্ষোভ ছিল, যে বিক্ষোভ ছিল,
তা বেরিয়ে এলো। সিধু প্রত্যেকটি সাঁওতাল ঘরে ঘরে সার্জন দেউরে ফুলকিরা সার্জন গিরা পাঠালো। ছোট্ট একটা সাঁওতাল গাছ, মানে সাঁওতাল সম্প্রদায় যেটা হচ্ছে সার্জন গিরা, অর্থাৎ শাল গাছের টুকরো টুকরো ডাল পাঠিয়ে দিল। সার্জন গিরা এক ভয়ঙ্কর জিনিস। সার্জন গিরা যদি কারো ঘরে যায়, আর সেই সাঁওতাল জীবনটাকে মানে বাজি রেখে যে কোনো কাজ করতেছে, কখনো পিছ পায় না, জীবনটা তো তুচ্ছ। সার্জন গিরা এখনো সার্জন গিরা যদি ঘরে ঘরে পৌঁছায়, তো সাঁওতাল সম্প্রদায়ের মানুষ ওই জীবনটাকে তুচ্ছ করে তারা দৌড়ে যায়। সিধু কানু ডাকে সেদিকে 10,000 সাঁওতাল 400 গ্রাম থেকে এলো, তার শপথ নিল, আবহাওয়া রাজ আবহাওয়া দিশম নুকু ইংরেজ দণ্ডকা লাগা হওয়া, এই ইংরেজদেরকে তাড়াতে হবে, দিকু মহাজনদেরকে কোনো খাজনা দেবো না, এবং সান্তাল রাজবন মাডবন বৈশাখা সান্তাল রাজ প্রতিষ্ঠা করত। এবং তারা প্রাথমিকভাবে কোন সশস্ত্র সংগ্রামের ডাক দেয়। তারা চেয়েছিল সমস্ত দাবি দাবা নিয়ে তারা কলকাতায় বসে হবে, যেটা হচ্ছে তখনকার দিনের রাজধানী ছিল। সেখানে বড়লাট যিনি রয়েছেন লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস তো সরি লর্ড ডালহৌসি স্যার, তাই তো ঠিক আছে স্যার রয়েছেন, লর্ড ডালহৌসির কাছে সমস্ত দাবিপত্র পৌঁছে দিতে, সেখানে জানাতে দরবার করে যে আমাদের উপরে কি ধরনের অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, শোষণ হচ্ছে, হুজুর আপনি তো দেশের রাজা, দেশের শাসক, আমাদের বিচার করে দিন। কিন্তু সেই যে মানে ভারতবর্ষ কেন গোটা সমগ্র পৃথিবীর ইতিহাসে প্রথম যে লং মার্চ তা শুরু হয়েছিল ভাবনাহীন মাঠ থেকে সিধু কানুর নেতৃত্বে। আমরা বলেছি ইতিহাসে চীনের লং মার্চ, তার চেয়ে অনেক আগে, অনেক অনেক আগে 1855 সালে সিধু কানুর নেতৃত্বে লং মার্চ দিলাঙ্গন কালু কাটাতে। কিন্তু সেই শান্তিপূর্ণ লং মার্চ, শান্তি মিছিল পরিণত হলো ভয়াবহ গণসংগ্রামে। সেখানে যে দিঘি থানার যে দারোগা মহেশলাল দত্ত আর ওখানে যে কেনারাম ভগত সুন্দর, তারা আমাদের সাঁওতাল সমাজের যে যারা মাঝিঘর রয়েছেন, সেখানে গুরগু মাঝি, হারমা মাঝি, চাঁদপাই সরেন, এদেরকে ধরে নিয়ে যাচ্ছিল। আর সেখানেই দেখা হলো সিধু কানুর সঙ্গে। বার হাতে বলে একটা জায়গা, যেটা মুরাল এবং গুমারি নদী, তার সংযোগ স্থল 7 জুলাই। সেই দিনকেই মহেশ দারোগা আর কেনারাম ভগত সহ 11 জনের হত্যার মধ্য দিয়ে সেখানে শুরু হলো রক্তক্ষয়ী সংগ্রাম। এর পরিণতি সবারই জানা। একদিকে তীর ধনুক আর লাঠি বল্লম আর তরোয়াল, সেই চিরাচরিত প্রথাগত অস্ত্র, আর একদিকে বন্দুক, পিস্তল, কামান, আরো কত আধুনিক অস্ত্র। এর পরিণাম তো জানা কথাই। সিধু বলেছিল দিলা যখন তোমরা চাঁদুঙ্গা বসন্তিনায়া রেল কোনা জিতকে দেবো হইবান, কিন্তু তা কি হয়? একদিকে ইংরেজ সুশিক্ষিত সৈন্য, আর একদিকে অজ্ঞ অশিক্ষিত সেই চিরাচরিত প্রথাগত সেই টাঙ্গি তরোয়াল তীর ধনুকের একটা অসামঞ্জস্য লড়াই। 14,000 সুশিক্ষিত সৈন্য ছিল ইংরেজদের, যারা এই সাঁওতাল বিদ্রোহের নায়কদেরকে, সাঁওতাল বিদ্রোহটাকে দমন করার জন্য গিয়েছিল। মেজর জার্ভিস, মেজর জেনারেল লিয়ট, মেজর বারোজ, ব্রিগেডিয়ার জেনারেল বার্ড, এদের নেতৃত্বে 14,000 সুশিক্ষিত ইংরেজ সৈন্য এগিয়ে এলো দামিনীপুর অঞ্চলে, যেখানে সাঁওতাল পরগনা, যেটাকে আমরা এখন মানে বলি আর কি, সেখানে আদিবাসীদেরকে অর্থাৎ সাঁওতালদের দমন করার জন্য। আমরা জানি সেই ভয়ঙ্কর যুদ্ধ, সেখানে সংগ্রামপুর এবং পিয়ারপুরে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে সাঁওতালরা যে পদ্ধতি অবলম্বন করেছিলেন, আমাদের বিশিষ্ট অতিথি বললেন যে গেরিলা যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু জয়লাভ করেছিল। কিন্তু 1855 সালের 10ই নভেম্বর ইংরেজ কোম্পানি মার্শাল ল জারি করল, অর্থাৎ দেখা মাত্র শুট আউটের অর্ডার দেওয়া হলো। এবং দেখা গেল যে সে এক ভয়ঙ্কর একটা যুদ্ধ, সেই যুদ্ধ বেশি দিন টিকলো না। কারণ ইংরেজরা ঘোষণা করলো যে যদি সিধু কানু এবং তার সমপর্যায়ে যদি কোনো পারগানাকে, পারানিককে ধরিয়ে দেওয়া হয়, তাহলে 10,000 টাকা তাকে পুরস্কার দেওয়া হবে। তার অধীনস্থ যদি তল্লাটে বা জেলাভিত্তিক যে পারগানা রয়েছে, তাদেরকে ধরিয়ে দেওয়া হলে 5,000 টাকা, আর যেটা পিঠ বা অঞ্চল স্থানে যে নেতৃত্ব রয়েছে, তাদেরকে ধরিয়ে দিতে পারলে 2,000 টাকা। এটা 10,000 টাকা তখনকার দিন, এখনকার দিনে পরিমাণ কত। ফলে কি হলো? ফলে যেটা আমরা শুনলাম একটু আগে, যে সাঁওতালদের মধ্যে কিছু লোক থাকবেই, মির্জাফরের বংশধরের শেষ নেই, মুনিয়া মাঝি, আরো অনেকেই, যারা কিন্তু এই বিদ্রোহের অনেক তথ্য, অনেক খবর, অনেক নেতাদের গোপন আস্তানা দেখিয়ে দিল।
এবং তার পরিপ্রেক্ষিতে কি হলো না 1856 সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে এই ভয়ঙ্কর সাঁওতাল বিদ্রোহ, যেটা কিনা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে বলা যায়, যেখানে 30 থেকে 40 হাজার সাঁওতাল, তার সঙ্গে কুল, ভিল, মুন্ডা, তেলি, কামার, কুমোর, এরা সবাই যোগদান করেছিল। যে এত মানুষের কিন্তু তার যোগদান এবং 30 হাজারের মতো কিন্তু মানে বিদ্রোহীদের মৃত্যুবরণ করতে হয়েছিল। এবং 1856 সালের 23 ফেব্রুয়ারি জামতারার কাছে উপর বাতাসে গ্রাম, সেখানে কানুকে প্রকাশ্য বট গাছে ফাঁসি দেওয়া হলো। যখন ফাঁসির মঞ্চে কানুকে ওঠানো হয়েছিল, সেতু তো আগেই মারা গেছে যুদ্ধে, কানুকে যখন ওঠানো হয়েছিল তখন বলেছিল, ইন তো ফাঁসি দেব না, मैं खार भूल ना संज्ञा डाल पड़ जा ये मिदिनी बोल गया मिदिन अपना भारत सटे फुलगल संताल राजी विश्व गया बुढ़ा को विश्व दौर पे भूल ना संज्ञा तो आलो पे आली चौआ बोले इसको किंतु कानू আর ফিরে আসেনি। হারিয়ে গেল অজস্র সাঁওতাল বিদ্রোহের নেতা নেত্রীরা। জ্বালিয়ে দেওয়া হলো 178টি গ্রাম। 33,000 আদিবাসী সম্প্রদায়ের মানুষকে নির্বিচারে হত্যা করা হলো। আর যখন ফাঁসির মঞ্চে যখন অজস্র বিদ্রোহীকে ফাঁসি দেওয়া হয়েছিল, এত লোককে ফাঁসি দেওয়া হচ্ছিল, ইতিহাসে পাওয়া যাবে না খুঁজে, এত লোককে ফাঁসি দেওয়া হচ্ছিল, যারা ফাঁসুড়ে তারা ক্লান্ত হয়ে গেছে। তারা বলছে যে বাবা একবার বলো যে তুমি সেখানে ছিলে না, তুমি আন্দোলনে যোগদান করনি, তুমি বাইরে ছিলে। তখন বলছে হুজুর কি করে মিথ্যা কথা বলবো, আমি মিথ্যা কথা বলতে জানি না। সাঁওতাল যারা রয়েছে, যারা সারি ধরন যায় বিশ্ব খায়, উনি এক কথা বলে না, মিথ্যে কথা সাঁওতালরা বলে না। কারণ আদিবাসী শব্দের অর্থ আদিম অধিবাসী নয়। আদিবাসী মানে হচ্ছে তারাই যারা আদিম রাজনীতি নিয়ম নেমাচার সংরক্ষণ করে চলে, যারা কখনো তার বশ্যতা স্বীকার করে না, যাদের নিজস্ব ভাষা আছে, সংস্কৃতি আছে, যাদের কৃষ্টি আছে, যাদের জাত্যাভিমান আছে, যাদের আত্মমর্যাদা আছে, যারা কখনো গোলাম স্বীকার করে না, দূর দূরান্তে চলে যাবে, জঙ্গলের অন্ধকার কোনো একটা নিজ জায়গায় বসবাস করবে, কারো অধীনতা অর্জন করবে না। আদিবাসী তারাই। একবার বলো যে তুমি ছিলে না, তোমাকে ফাঁসি দেওয়া হবে না। কি করে হুজুর মিথ্যা কথা বলবো, আমি যে লড়াই ছিলাম। কত অজস্র কাজ হয়ে গেল, ইতিহাস তার হিসেব রাখবে না। এই যে এত বড় একটা ভুল হয়ে গেল, বিদ্রোহ সমাপ্ত হয়ে গেল ফেব্রুয়ারি মাসের শেষের দিকে, মার্শাল ল প্রত্যাহার করে না হলো, নাম জানি না। এই যে বিদ্রোহ হলো, এত মানুষের মৃত্যু হলো, এত শহীদ যে আত্মত্যাগ হলো, এর কি কোনো ফল না, এর কোনো প্রভাব পড়লো না? প্রভাব পড়েছে। এর একটা ব্যাপক প্রভাব ছিল, ফলাফল, যেটা আমাদের ইতিহাসের যারা ছাত্রছাত্রী রয়েছে সরকার যাহা গোয়া মিশন না করে সানা মল বানা জানাতে না জানার বিষয় রয়েছে প্রত্যেকে। এই সাঁওতাল বিদ্রোহের ফলে অনেক কিছুই পরিবর্তন ঘটেছিল। নন রেগুলেটিং অ্যাক্ট কার্যকরী করা হলো, সাঁওতাল পরগনা গঠন করা হলো। 30 বছর সাঁওতাল পরগনাতে দিব্যদের প্রবেশ নিষিদ্ধ করা হলো। দুমকা, রাজমহল, গোড্ডা, পাকুড়, জামতারা সমস্ত জায়গায় যাতে আদিবাসীরা সাঁওতালরা ন্যায্য বিচার পায়, কাছারি স্থাপন করলো, বিচার স্তর স্থাপন করা হলো। 1956 সালের নন রেগুলেটিং অ্যাক্ট অনুসারে মাঝি পারগানা, যেই চিরাচরিত প্রথা যা আজও আছে, সেই মাঝি পারগানা সিস্টেমটাকে আইনগত স্বীকৃতি দেওয়া হলো এবং বলা হলো যে স্থানীয় থানা বা পুলিশ যে ধরনের বিচার কার্য সম্পাদন করতে পারে, মাঝি পারগানা কোনা হক কোনা আইনের পেঞ্জাম কিনা সেই অধিকার সেই সুযোগ যে ওজন আর বাটকার দিয়ে এতদিন মাঝিদেরকে সাঁওতালদেরকে ঠকানো হতো, সেই বাটকা এবং ওজনের পরিবর্তন করা হলো, নতুন আইন করা হলো। আর তারই সঙ্গে তার প্রেক্ষাপটে যেটা সাঁওতাল পরগনা ক্লিয়ারেন্স অ্যাক্ট পরবর্তী সময় কার্যকরী করা হলো এবং বলা হলো সাঁওতালদের জমি ত্রিপুরা কখনোই কিনতে পারে না। আমরা যদি দেখি যে ইতিহাসের পাতায় হয়তো এটার কোনো উল্লেখ নেই, সেই ব্যাপকভাবে নেই, আছে অবশ্যই। একটু আগে আলোচনা হচ্ছিল যে যদি আমরা 1857 সালের সিপাহী বিদ্রোহকে যদি প্রথম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম করতে পারি, তাহলে রমেশচন্দ্র মজুমদার বিখ্যাত ঐতিহাসিক ইতিহাসের সাথে সবাই জানো, তিনি বলেছিলেন তাহলে কেন সাঁওতাল বিদ্রোহ, কেন প্রথম স্বাধীনতা যুদ্ধের মঞ্চানা পাবে না?
শুধুমাত্র তাই নয়, আমরা বেশ কয়েকটা গ্রন্থের উল্লেখ করতে পারি যেখানে স্পষ্টভাবে এই আদিবাসীদের অর্থাৎ সাঁওতালদের সাঁওতাল বিদ্রোহের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ভিনসেন্ট আর্থার স্মিথ তিনি এক গ্রন্থ লিখেছেন হিস্ট্রি অফ ইন্ডিয়া, সেখানে পেজ 226 যদি আমরা দেখি তাহলে সেখানে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন পৃথিবীর ইতিহাসে এরূপ রক্তক্ষয়ী সংগ্রাম, স্বাধীনতার আন্দোলন গোটা পৃথিবীর ইতিহাসে কোথাও খুঁজে পাওয়া যাবে না। এই যুদ্ধে যত সংখ্যক সাঁওতাল আদিবাসীরা শহীদ হয়েছিল গোটা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তার দেখো শহীদ হয়নি। সেই ইতিহাস আজ বিস্মৃতির অন্ধকারে নিমজ্জিত। জন স্মিথ বিখ্যাত ঐতিহাসিক, তিনি রাজনীতিবিদ। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া পেজ নাম্বার 163 কি বললেন? ভারতীয় স্বাধীনতা সংগ্রামে সাঁওতাল নারীদের ভূমিকা। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম ইতিহাসে সাঁওতাল নারীদের ভূমিকা সবচেয়ে বেশি। কারণ এই যে সাঁওতাল ভুল হয়েছিল না, সাঁওতাল ভুলে অজস্র নারীরা, সাঁওতাল মহিলারা পুরুষদের সঙ্গে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিল, জীবনকে আত্মাহুতি দিয়েছিল। ফুলো ঝানু, রুনকি, টুনকি, ফুলমণি, অজস্র নারী যারা পুরুষের ছদ্মবেশ নিয়ে পুরুষের মতো পোশাক পরে তারা ওই তীর ধনুকটাকে কাছে নিয়ে কাঁধে ঝুলিয়ে তারা লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছিল। অজস্র নারী সেখানে জীবন ত্যাগ করেছিল। এত নারী। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। খুব সম্প্রতি 2018 সালে সেকেন্ড মেন অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেখানে ইতিহাস বিভাগের একটা গবেষণামূলক একটা আলোচনা চক্র বসেছিল। সেখানে বলা হয়েছিল সেই আলোচনা চক্রে সাঁওতাল বিদ্রোহ হচ্ছে প্রথম গণনারী আন্দোলন। ঐতিহাসিক গবেষক অনিল সিল নিম্নবর্গের ইতিহাস, সেখানে তিনি ঘোষণা করেছেন, উল্লেখ করেছেন যে ভারতের প্রথম জমি রক্ষার আন্দোলন হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। কার্ল মার্কস বিশ্ববিখ্যাত মনীষী, বিশ্ববিখ্যাত রাষ্ট্র দার্শনিক, সাম্যবাদী চিন্তা চেতনার জনক স্রষ্টা কার্ল মার্কসও কিন্তু বলেছেন মেহনতি শ্রমিক এবং কৃষকের যৌথ রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস প্রথম সূচনা হয়েছিল সাঁওতাল বিদ্রোহের। এছাড়াও তৎকালীন যে সমস্ত পত্রপত্রিকা রয়েছে, যেমন 7/2/1856 সালে সংবাদ ভাস্কর, 23/7/1855 সালে হিন্দু ইন্টেলিজেন্স, এই সমস্ত পত্রিকাগুলোতে কিন্তু সে সময় যে কিভাবে কত একটা নৃশংস নির্মম একটা স্টিম রোলার চালানো হয়েছিল এই সাঁওতাল বিদ্রোহের উপর, তার একটা পরিষ্কার চিত্র কিন্তু তুলে ধরা হয়েছিল এই সমস্ত পত্রিকায়। মজার ব্যাপার হলো 1855 সালে 16 আগস্ট এই পত্রিকা বেরিয়েছিল, সেটা হচ্ছে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া, যার বর্তমান নাম হচ্ছে দ্য স্টেটম্যান। তো অধিকাংশ পেপার পত্রিকা, বেশ কিছু পেপার পত্রিকা, বেশ কিছু আমাদের মানে স্বনামধন্য তখনকার দিনে শিক্ষিত মানুষ যারা রয়েছে, তারা তো ইংরেজদের দাবিদারি করতো। তারাই পরবর্তীকালে স্বাধীনতা ভারতবর্ষ, তারাই মন্ত্রী নেতা হয়েছে, তারাই এখন মানে রায় বাহাদুর নাইট ইত্যাদি খেতাব পেয়েছে। যাই হোক, তো এই যে ফ্রেন্ডস অফ ইন্ডিয়া, যেটা বর্তমানে হচ্ছে দ্য স্টেটমেন্ট, সেখানে ওরা প্রস্তাব দিয়েছিল সম্পাদকীয় প্রতিবেদনে যে সমগ্র সাঁওতাল জাতি এত ভয়ঙ্কর লড়াই করেছে, যারা ইংরেজদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভিতকে লড়িয়ে দিয়েছিল, এদেরকে মানে সমষ্টিগতভাবে শুধু ব্রহ্মদেশে প্রভৃতি নির্বাসিত করা হোক। এবং তাদের রিকমেন্ডেশনটাকে মান্যতা দিয়েই পরবর্তী সময় আসামের ডুয়ার্সে, দার্জিলিং এর চা বাগানে, এই সমস্ত যে ছোটনাগপুর অঞ্চল, যে দামিনীপুর অঞ্চল, সেখানে সাঁওতাল আদিবাসীদের তুলে নিয়ে ওখানে চা বাগানের শ্রমিকে পরিণত করেছিল। এই তো ইতিহাস, এই ইতিহাস জানতে হবে। আর ইতিহাস শুধু জানলেই হবে আর লইতে কষ্ট বুঝলে মঞ্চরে তিনু কাতে এখন মেলে কাটো বাং হইয়া যে সমাজ সুধরে হইয়া যত ইউনাইটেড করা হইয়া কমিরে আগুন হইয়া নিয়ে লাহানা ভারত সঙ্গে স্বাধীন ভারত সঙ্গে উনে কাজে কমি হইয়া, উনে কাজে আবো মানে सरकार को अब ट्राइबल को लगा ना जाने को कुरुमुटु किदा अडी जे स्टेट करता किदा सेंट्रल गवर्नमेंट आइडा स्टेट गवर्नमेंट छतिक जतिरेन लीडर को छतिक जतिरेन जाय ना को सरकारी अधिकारी को अडी उतर को आता किदा बड़ा जावन तो चिकन कला जल करते अडी उतर होई करना बड़ा जावन खूब रिसेंट 13/2/2019 ले लिखा कष्ट बुझवा जीवन के राय अरुण मिश्रा सुप्रीम कोर्ट चीफ जस्टिस ऑफ सुप्रीम कोर्ट लेकिन 27 जुलाई तारीख मध्य के झारखंड वनवासी बिना क्या जय पट्टा बनवा अपने दोनों ने कौन लगाव चलेगा बाहर इंडिया बाहर आई
भारत कानून चिकागो 2013 साल सीएनटीएसपी एक्ट अमेंडमेंट হয় না 20/8/2018 তারিখে एससी एसटी प्रिवेंशन ऑफ एट्रोसिटी एक्ट अमेंडमेंट হয় না 22/19 सुप्रीम कोर्ट राय दिलाय 13.2 स्टार सुदन काडी लोगो बोलू আর তেল কুটি তেল ছাতি पर झंडा उठाना আর মসজিদে কত মেন্দা জিমে দেওয়া লড়ে দেওয়া জানতে হবে বুঝতে হবে আর ময়দানে নামতে হবে শুধু জানা নয় শুধু বোঝা নয় অর্গানাইজেশন অনেক আছে ভারত জাকাত মসজিদ পারগানা মহল ভারত জাকাত মসজিদ পারগানা জুয়ান মহল যার সাঁওতাল কো কমিদা সাঁওতাল কোটো বহুময় তো সালাম কোটে না দোয় কানা যে নওয়াব তো লড়ে তো লড়ে করবে পুরুলিয়া রে 27 তারিখ রে প্রত্যেকটি ব্লক রে 25 তারিখে প্রত্যেকটি মানে ব্লক কোথায় কত ডিএম অফিস রে নুনা যে হই না তিনে গান সাঁওতাল ডিপার্টমেন্ট বাবু তো বড় সেক্রেটারি থাকে না তিনে গান প্রফেসর বড় সেক্রেটারি থাকে না তিন থেকে নিষ্কা কোন জিনো তক এক লোক করে যখন আবার নই চিন্তা করব না হাজার হয় না কলেজ তো উল্লা 5 কিলোমিটার তাড়াম লিদা বুঝছি ব্রাদার অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আমাদের উপলব্ধি করা দরকার রয়েছে আজকে এই পবিত্র দিনে আজকের ঐতিহাসিক এত তাৎপর্যপূর্ণ দিনে এসে সিধু কানু শুনলে রোমাঞ্চ হয় প্রত্যেকটা লোম খাড়া হয়ে যায় সুপার গাড়ি তখন দেখো এখনো ডাকলে মানে মেরা সাকম বহুয়া বড় করতে উড়ুক কাটে নিয়ে দিলাম তুমি দম চাইছে দম যাকে বেশি কথা বাড়বে না এই হুল দিবস আমরা দেখতে পাচ্ছি যে হুল দিবস একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মর্যাদাপূর্ণ ঐতিহাসিক একটা দিন যে দিনটা প্রত্যেকটা ভারতবাসীকে প্রত্যেকটা আদিবাসীকে একদম উজ্জীবিত করে আমাদের নতুন প্রেরণা যোগায় অন্যায়ের বিরুদ্ধে অবিচার বিরুদ্ধে রুখে দাঁড়ানো সিধু কানু আমাদের মানে সেই পথ দেখিয়েছেন কিন্তু সেই ফুল দিবসকে ফুল উৎসবে যেন পরিণত না করি আজকে হ্যান্ডবিল আজকে অনেক জায়গায় দেখছি আমাদের আদিবাসী ভাই বোনেরা অনেক জায়গায় অনুষ্ঠান করছে আর সেই অনুষ্ঠানে যে কল্পনা নাইট রতিম কিসকু আর ছাপল ড্যান্স সেটা বাবু কেন কেন আজকে সিধু কানু নিয়ে চর্চা হবে না এগুলো প্রয়োজন রয়েছে যারা আমরা উদ্যোক্তা বিভিন্ন জায়গায় নিচ্ছি আমাদের এই বিষয়গুলো কিন্তু ভাবনা দরকার রয়েছে যাই হোক অনেক বেশি নিলাম সময় তো বেশি কিছু বলবো না কিছু কথা শেষ দিকে বলতে হবে আমি থ্যাঙ্কস জানাচ্ছি আমাদের সান্তালি ডিপার্টমেন্টকে আনসারলি ডিপার্টমেন্টকে তার সঙ্গে আমাদের ভিসি এবং আমাদের যারা কর্মকর্তা রয়েছে ইউনিভার্সিটির প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা মানে তাৎপর্যপূর্ণ অনুষ্ঠান করার জন্য এবং তার পাশাপাশি কিছু মানে যেহেতু আমি সরকার সম্প্রদায়ের মানুষ রয়েছেন আমাদের এখানে কন্ট্রোলার অভিযান রয়েছেন আমাদের রেজিস্টার রয়েছেন তো যেহেতু আমি সরকার সম্প্রদায়ের মানুষ এবং খুব রাষ্ট্র লেভেলে আমরা গ্রামে গ্রামে কাজ করি তো এই সিধু কানু ইউনিভার্সিটির প্রতি আমাদের বিরাট একটা শ্রদ্ধা রয়েছে অনেক আশাও রয়েছে অনেক আশা রয়েছে যে সিধু কানু ইউনিভার্সিটি যে আমাদের যেটা মানে ট্রাইবাল বিশেষ করে সাঁওতালি যে সমস্ত লিটারেচার রয়েছে ল্যাঙ্গুয়েজ রয়েছে এটা ডেভেলপমেন্টের জন্য হয়তো অনেক উদ্যোগ গ্রহণ করবে বিভিন্ন ধরনের সেমিনার এই হুল দিবস সম্পর্কে বা 22শে ডিসেম্বর সম্পর্কে 9 আগস্ট যেটা বিশ্ব আদিবাসী সম্পর্কে এরকম ধরনের আরো একটা আলোচনা চক্র একটা বৃহত্তর আকারে বা এইসব দিবসগুলো উদযাপন করা বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীদের চর্চা করার একটা যেন আরো উদ্যোগ যদি নেওয়া হয় আমরা বাইরে যারা আছি ইউনিভার্সিটির বাইরে আমরা কিন্তু খুব গর্বিত হব তার পাশাপাশি আমরা তো খুব দেখার জন্য উদ্গ্রীব রয়েছি আমরা এসেছিলাম আমরা পূর্বতন ভিসি ছিলেন আমরা তার সঙ্গে গল্প করেছিলাম তার সঙ্গে তো আমাদের খুব মানে আশা আর কি যে আমরা এই গেটে ঢোকার সময় বীর সিধু কানু এবং তিলকার যে একটা অবয়ব সেই অবয়ব দেখতে পাবো একদম দেখেই একদম আমাদের গর্বে বুকটা ফুলে উঠবে এই দেখো আমাদের সিধু আমাদের তিলকা দাঁড়িয়ে আছে এই আমাদের ইউনিভার্সিটি অনেকদিন থেকে আশা এটা যদি হয় আমরা স্যার একদম একদম মানে ভীষণ ভীষণ গর্ব করবো আর আর খুব ভালো বললেন যে স্যার বনানী ইউনিভার্সিটি এসেছেন যে ঝাড়খণ্ডের বা অন্যান্য জায়গায় ঐতিহ্যিকভাবে একটা সরকারি প্রশ্ন পাঠানোর যে একটা উদ্যোগ অত্যন্ত সাধু উদ্যোগ আমরা পণ্ডিত রঘুনাথ মুর্মুকে রেসপেক্ট করি আমাদের মানে স্ক্রিপ্ট রয়েছেন তো আমাদের বেঙ্গলেও যদি বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা যদি এই ঐতিহ্যটাকে দেখতে পাই না তাহলে সেই সময় আমরা খুব মানে কি বলবো জাতিসত্তার একটা বিশেষ মানে কি বলবো উচ্ছ্বাস আমরা প্রকাশ করতে পারবো আর বেশি কিছু বলছি
বলছি না, যদি কিছু কথা আবেগে বেরিয়ে গেছে আজকের দিনে আমি ক্ষমা প্রার্থী। আর সমস্ত ছাত্রছাত্রীর কাছে বারবার অনুরোধ, আদিবাসী সম্প্রদায় যারা আদিবাসী নন আর কি তাদেরকেও বলছি যে আদিবাসী মানে আমরা সাম্যবাদী বিশ্বাসী, মতাদর্শগত নয়, আচার আচরণে ব্যবহারে আমরা চাই সবাইকে মিলে এক ঐক্যবদ্ধ ভারত গড়ে উঠবে এবং সবাই মিলে আমরা একসঙ্গে বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যে থাকবো এবং সমস্ত রকমের যারা দেশের জন্য আমাদের সমাজের জন্য আত্মত্যাগ করেছে, আত্মবলিদান করেছেন, তাদের জন্য আমরা এরকম বিভিন্ন অনুষ্ঠানে সামিল হবো এবং একটা সুস্থ ভারতবর্ষ গড়ে তুলবো। এই একটা প্রার্থনা, একটা আমার সকলকে আরেকবার ভরসা জোহার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।